আমি তোমাদের শুভদীপ স্যার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ভূগোল। আমরা দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়টা কি আছে, বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। এর আগে ফার্স্ট ক্লাস আমি করেছিলাম। ফার্স্ট ক্লাসে তোমাদের আগের সমস্ত বিষয়গুলো কীভাবে বহির্জাত প্রক্রিয়া হচ্ছে, কোনগুলো বহির্জাত প্রক্রিয়া, ওটা আমার পার্ট 1 অলরেডি আমি পোস্ট করেছি বা ওটা পড়িয়েছি। যারা যারা এখনও পাওনি তারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে, নাহলে আমার চ্যানেলটা ঘুরে এসো, ওখানে ফার্স্ট পার্টটা পেয়ে যাবে। আজকে আমরা পড়বো পরবর্তী যে পড়াগুলো আছে সেকেন্ড পার্ট। মেনলি আজকে সেকেন্ড পার্টে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। ফার্স্ট হবে যেটা নদীর গতি, সেকেন্ড আদর্শ নদী, থার্ড জলচক্র, তারপরে নদীর কাজ এবং পৃথিবী ও ভারতের উল্লেখযোগ্য নদীর ক্ষয়কার্যের মাত্রা কিসের উপর নির্ভর করে আমরা দেখব। নদীর ক্ষয়কার্য কোন কোন পদ্ধতিতে হয় সেটা দেখব। কিউসেক এবং কিউমেক ব্যাপারটা কি সেটা দেখব, এবং নদীর বহন কার্য কিসের উপর নির্ভর করে সেটা জানা হবে। আর একটা জিনিস জানা হবে, বহন কার্যের প্রক্রিয়া। মূলত এই বিষয়গুলির উপরই আজকে আমার বক্তব্য থাকবে। এগুলোই আমি তোমাদের কাছে বোঝাবো বা শেখাবো, আজকে আমরা পড়ব। ফার্স্ট যে জিনিসটা নিয়ে আমরা পড়ব সেটা হচ্ছে নদীর গতি। এর আগের ক্লাসে আমি কিছুটা হিন্টস তোমাদেরকে দিয়েছিলাম যে নদীর গতি কী। অ্যাকচুয়াল নদীর গতি হয় তিনটে: উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি। ফার্স্ট এই উচ্চ গতিটাকে বলা হয় পার্বত্য গতিও, কারণ নদী কোনো পর্বতের কোনো হিমবাহ থেকে বা কোনো জলধারা থেকেই নদীর উৎপত্তি ঘটে। তাই ফার্স্ট এই গতি হচ্ছে উচ্চ গতি, এটাকে যৌবন পর্যায়ে বলা হয়। এই উচ্চ গতিতেই নদী কিন্তু ক্ষয় করে এবং ক্ষয় করা জিনিসগুলো বয়ে নিয়ে আসে। নেক্সট ক্ষয় করছে মধ্যগতিতে নদী বহন করে, যে জিনিসগুলো ক্ষয় হলো সেটাকে সে বহন করবে মধ্যগতি মাঝামাঝি। এবং আর একটা গতি আছে যেটা হচ্ছে একদম নদী যখন সাগরে গিয়ে মিশছে সেই সময় নদীর নিম্নগতি যখন স্রোতটা অনেকটা কমে যায়, সেটা হচ্ছে নদীর নিম্নগতি। মানে এই সময় নদী কী করবে, সঞ্চয় করবে। তাহলে নদীর এই তিনটে কাজের সঙ্গে লিঙ্কটা আছে দেখো পরবর্তীকালে: ক্ষয়, বহন, সঞ্চয়। ক্ষয় হচ্ছে উচ্চ গতি, বহন হচ্ছে মধ্যগতি এবং সঞ্চয় হচ্ছে নিম্নগতি। তাহলে নদীর তিনটে গতি আমি বোঝাতে পারলাম। এবার নেক্সট কি বিষয় জানা যাবে, আদর্শ নদী। যে সব নদীতে নদীর উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি তিনটে গতি বর্তমান, তাকে বলা হয় আদর্শ নদী। উদাহরণ কি হবে, উদাহরণ হবে গঙ্গা। গঙ্গার উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি তিনটেই দেখা যায়। উচ্চগতি কোনখানটা, যেখানে নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গা, গোমুখ গুহা। এরপরে লাস্ট নিম্নগতি কোনটা, নিম্নগতি হচ্ছে তোমার বঙ্গোপসাগর, যেখানে নদী পতিত হয়েছে, সেটা আমরা বুঝলাম। এবারে নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা পড়ব সেটা হচ্ছে জলচক্র। তাহলে এই জলচক্র ব্যাপারটা কি, জলীয় বাষ্প রূপে জলভাগ থেকে বায়ুমণ্ডলে, বৃষ্টি রূপে বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে এবং জলপ্রবাহ ভূপৃষ্ঠ থেকে সমুদ্রে ফিরে যাওয়ার আবর্তনটাকে বলা হয় জলচক্র। ব্যাপারটা তোমাকে ক্লিয়ার করতে পারলাম না মনে হচ্ছে। দেখো ফার্স্ট এখানে আমি একটা যদি বলতে যাই ছোট করে, একটা জলীয় বাষ্প, এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল, এই হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প কি হচ্ছে, জলীয় বাষ্প তৈরি হচ্ছে। হলো জলীয় বাষ্প থেকে কি হচ্ছে, জলীয় বাষ্প থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আবার কি করবে, বৃষ্টি এই জলীয় বায়ুমণ্ডলে জলীয় বাষ্প থেকে বৃষ্টি কি করছে, নদ নদী, এই নদী নালা সব কিছু ভর্তি করছে। কিছুটা নদী নালার জল কি হচ্ছে, মাটিতে আসছে, মাটির তলায় ঢুকে যাচ্ছে, স্টোর হচ্ছে। আবার কিছুটা কি হচ্ছে, আবার কিছুটা বাষ্পের উপর উঠে যাচ্ছে। মানে জলীয় বাষ্প, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প বৃষ্টির সৃষ্টি করছে। ওই বৃষ্টি সমুদ্র নদী নালার মধ্যে থাকছে, থেকে আবার কি কিছুটা ভৌমজল হিসেবে নেমে যাচ্ছে, আর কিছুটা আবার গরমে হিটে বাষ্প হয়ে আবার উপরে চলে যাচ্ছে। বায়ুমণ্ডল থেকে বৃষ্টি উপরে জলাশয় এলো, আবার সে
বাষ্প হয়ে বায়ুমণ্ডলে ফিরে গেল। এই যে চক্রটা, এই চক্রটাকে বলা হচ্ছে জলচক্র। বুঝা গেল? বায়ুমণ্ডল থেকে পৃথিবীতে নদী নালা খাল বিলের মধ্যে এলো বৃষ্টি ডুবে জলটা, আবার কিছুটা মাটির তলায় স্টোর হলো, বাকিটা জলীয় বাষ্প প্রচণ্ড হিটে, সূর্যের তাপে হিটে আবার জলীয় বাষ্প ডুবে বায়ুমণ্ডলে ফিরে গেল। আবার ওই জলীয় বাষ্প আবার বৃষ্টি ঘটালো, আবার নদী নালাতে সেই জল জমলো, বৃষ্টি জল, সেই জল আবার জলীয় বাষ্প আবার বায়ুমণ্ডলে চলে যাচ্ছে। এই যে সার্কেলটা, টোটালি সার্কেলটাকে বলা হচ্ছে জলচক্র। বায়ুমণ্ডল থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে পুকুর, নদীনালা, নদীনালা থেকে আবার জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ফিরে যাওয়া, এই সার্কেলটা। আশা করছি এবারটা বলতে পারলাম। নেক্সট, নদীর কাজ। একটু আগে কিছুটা আমি হিন্ট দিলাম, তোমরা বুঝেই গেছো অনেকজন, যে নদীর মূলত তিনটে কাজ, একটা ক্ষয়, দুই বহন, তিন সঞ্চয়। এই ক্ষয় কার্য ঘটে নদীর উচ্চ প্রবাহে, আর বহন মধ্য প্রবাহে, এবং সঞ্চয় নিম্ন প্রবাহে ঘটে থাকে। বোঝা গেল? নেক্সট আমি কি বলবো, নদীর ক্ষয়ের মাত্রা নির্ভর। নদীর ক্ষয়ের মাত্রা কি কি জিনিসের উপর নির্ভর করে তোমরা একটু বলো তো। নদীর ক্ষয়ের মাত্রা মূলত এই চারটে জিনিসের ওপর ডিপেন্ড করে। এক, কি না, নদীর জলের গতিবেগ, নদীর জল কতটা স্পিডে আসছে, জলের গতিবেগ কত, তার উপর নদীর ক্ষয় কিভাবে করবে, বেশি করবে না কম করবে, ক্ষয়ের মাত্রা নির্ভর করে। দুই, জলের প্রকৃতি, জলের পরিমাণ, কত জল, অল্প জল না বেশি জল। তিন, নদীর শিলাস্তরের প্রকৃতি, নদী যেটা যে শিলাস্তরে নদীটা গঠিত সেই শিলাস্তরের প্রকৃতি কি নরম না শক্ত, তার উপর ডিপেন্ড করে। চার, নদীতে বয়ে আনা পদার্থের আয়তন ও পরিমাণের উপর, নদী যে পদার্থগুলোকে বয়ে নিয়ে আসছে তার আয়তন, তার পরিমাণ, কত পরিমাণে আনছে, তার উপর নির্ভর করে নদীর ক্ষয়ের মাত্রা। বলতে পারলাম। নেক্সট যে জিনিসটা নিয়ে আজ আমি কথা বলবো সেটা হচ্ছে নদীর ক্ষয়কার্য কোন কোন পদ্ধতিতে ঘটে। বলো তো কোন কোন পদ্ধতি? নদীর ক্ষয়কার্য মূলত চারটে পদ্ধতিতে ঘটতে পারে বা ঘটে মেনলি। কি কি? এক, অবঘর্ষ পদ্ধতি। সেটা আবার কি? নদীবাহিত নুড়ি, পাথরের টুকরো প্রভৃতি নদীর তলদেশে ও দুপাশে আঘাত করে উপত্যকাকে ক্ষয় করে মসৃণ করে এবং গভীরতা বাড়ায়, একে অবঘর্ষ ক্ষয় বলে। নদীর যে সমস্ত নুড়ি কাপড় বালিগুলোকে আনছে সেগুলো নদীর তলদেশকে ক্ষয় করছে, তলদেশের এবং নদীর দুপাশে যে উপত্যকাটা আছে উপত্যকাটাকে ক্ষয় করছে এবং নদীর তলদেশটাকে আরও গভীর করছে, গভীরতা বাড়াচ্ছে, নদীর ডিপনেসটাকে বাড়াচ্ছে। এই ক্ষয়টাকে বলা হয় হচ্ছে অবঘর্ষ ক্ষয়। নেক্সট, ঘর্ষণ ক্ষয়। নদীবাহিত বিভিন্ন আকারের প্রস্তরখণ্ড পরস্পরের সঙ্গে পরস্পরের সাথে সংঘর্ষে নুড়ি বালি কাদার পরিণত হওয়াকে ঘর্ষণ বলা হয়। অ্যাকচুয়াল দেখো, নদী কোনো একটা বড় প্রস্তরখণ্ডকে বয়ে বয়ে নিয়ে এলো এবং দুটো প্রস্তরখণ্ড যখন পরপর ঠেকছে, নদী আনছে তো বয়ে, ঠেকে 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 ওই বড় প্রস্তরখণ্ডগুলো ভেঙে গিয়ে নুড়ি কাকড় বালি ঘর্ষণ, দুজনে ঘষার ফলে যে নুড়ি কাকড় বালিতে পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ঘর্ষণ প্রক্রিয়া। এটা বললাম। নদীবাহিত প্রস্তরখণ্ড যে প্রক্রিয়ার মাধ্যমে পরস্পরের সাথে ঘষা লেগে নুড়ি কাপড় বালিতে পরিণত হয় সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে মেনলি ঘর্ষণ প্রক্রিয়া। নেক্সট, 3 নম্বর কি? জলপ্রবাহ। সরি, আরো আগে বলা উচিত ছিল আমার। জলপ্রবাহ ক্ষয়। পার্বত্য অঞ্চলে জলস্রোতের প্রবল আঘাতে, পার্বত্য অঞ্চলে জল যখন প্রচুর প্রবল বেগে পড়ে, প্রবল আঘাতে নদী খাত ও নদীর পাড়ের অপেক্ষাকৃত নরম অংশগুলো খুলে বেরিয়ে আসে, এই প্রবাহকে বলা হয় জলপ্রবাহ ক্ষয়। বুঝতে পারটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। মানে নদী যখন পার্বত্য অঞ্চলে যখন প্রবল বেগে পড়ে তখন ওই জলের আঘাতে নদীর দুপাড়ের অংশ, নরম মাটির অংশগুলো খুলে বেরিয়ে আসে। এই ক্ষয়টা যখন ক্ষয় হয়, অ্যাকচুয়াল নদীতে পাড়টা তো ক্ষয় হচ্ছে, ক্ষয় করে নদী তলা চলে যাচ্ছে, নুড়ি কাপড় বলি ক্ষয় হচ্ছে, নদী পাড় থেকে মাটি খুলে বেরিয়ে আসছে, ওই ক্ষয়টাকে বলা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। নেক্সট 4 নম্বর যে ক্ষয়টার কথা আজ আলোচনা হবে সেটা হচ্ছে দোবন ক্ষয়। নদীর জলে উপস্থিত অম্লের প্রভাবে
আমরা জানি অম্ল হয় আর ক্ষার হয়। নদীর জলে উপস্থিত অম্লের প্রভাবে শিলাস্তর রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে ক্ষয় হওয়াকে দ্রবণ ক্ষয় বলা হয়। নদীর জলে যে অম্ল যে পরিমাণে থাকে তার প্রভাবে শিলাস্তরে রাসায়নিকভাবে, নদীর জলে অম্লের প্রভাবে শিলাস্তর রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে যে ক্ষয়টা ঘটাচ্ছে সেটাকে বলা হচ্ছে দ্রবণ ক্ষয়। এটা কিন্তু এই কোন কোন পদ্ধতিতে ক্ষয় করে, ক্ষয়ের মাত্রা কিসের উপর নির্ভর করে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বরে কিন্তু বারবার আসে, মাথায় রেখো। তাহলে নদীর ক্ষয়ের প্রক্রিয়া পড়লাম, নদীর ক্ষয়ের মাত্রা কিসের উপর নির্ভর করে সেটা পড়লাম। আর একটা জিনিস পড়তে হবে এখানে, কিউসেক কিউমেক, এই কথাটা তোমরা বারবার উঠে আসে, তোমরা এটা 2 নম্বর বা 1 নম্বর আসতে পারে। কিউসেক এবং কিউমেক কি? কিউসেক ও কিউমেক অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, নদীর কিউসেক হলো কিউবিক ফুট সেকেন্ড এবং কিউমেক হলো কিউবিক মিটার পার সেকেন্ড। এটা অ্যাকচুয়াল নদীর জলপ্রবাহ মাপার একক। নদী কতটা জলপ্রবাহ হচ্ছে সেই মাপার এককটা হচ্ছে কিউসেক বা কিউমেক। কিউসেক হচ্ছে কিউবিক ফুট পার মিটার আর কিউমেক হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড। এবারে নেক্সট আরো একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র। এটা ভূগোলের 2 নম্বরের আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, নোট করে নাও, এটা আসতে পারে টেস্ট কিংবা মাধ্যমিক। ষষ্ঠ ঘাতের সূত্র, নদীর বলছে গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা 64 গুণ বা 2/6 গুণ পর্যন্ত বাড়তে পারে। একে ষষ্ঠ ঘাতের সূত্র বলা হয়। নদীর যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে নদীর বহন ক্ষমতা 64 গুণ অথবা 2/6 ঘাত পর্যন্ত বাড়তে পারে। একে বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র, মানে 6টা ঘাত বাড়ছে। তাহলে আরেকবার ডিভিডেট করছি, নদীর গতিবেগ যদি দ্বিগুণ হয় তাহলে নদীর বহন ক্ষমতা 64 গুণ অথবা 2/6 ঘাত পর্যন্ত বাড়তে পারে। একে বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র। 1842 সালে ডাব্লিউ হপকিন্স এই সূত্রটি ব্যাখ্যা করেন। এইটুকু দিলে 2 নম্বর তোমরা পেয়ে যাবে। তাহলে আমাদের ষষ্ঠ ঘাতের সূত্রটাও হয়ে গেল। এবারে নেক্সট আরো একটা জিনিস, আরো দুটো জিনিস আলোচনা হবে। এক হচ্ছে নদীর বহন, তো আমরা বলেছিলাম এক নদী ক্ষয় করে, 2 কি করে, এই যে বহন আসবে। নদীর বহন কার্য কিসের উপর নির্ভর করে? নদী যে বহন করবে সেটা কিসের উপর? ফার্স্ট, নদীর জলের গতিবেগ। নদীর জলের গতিবেগের উপর নদীর বহন কার্য নির্ভর করে। নেক্সট 2 নম্বর, জলের পরিমাণ, কত জল হচ্ছে, জলটা কম না বেশি তার উপর ডিপেন্ড করবে। 3, ভূমির ঢাল। ভূমির ঢাল কীরকম, ঢাল বেশি আছে না ঢাল কম আছে তার উপরও কিন্তু এটা নির্ভর করে। 4, নদীবাহিত পদার্থের আয়তনের ওপর এটি নির্ভর করে। অনেকটা এইটা আর এইটা এক, আশা করছি ব্যাপারটা বুঝে গেছো। লাস্ট আর একটা বিষয় নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে নদীর বহন কার্য করার প্রক্রিয়া। নদী কি কি পদ্ধতিতে বহন করতে পারে সেটা আমাদের দেখে নেওয়া যাক। ফার্স্ট হচ্ছে দোবন প্রক্রিয়া। 1 নম্বর, দোবন প্রক্রিয়া। নদীর জলে উপস্থিত অম্লের প্রভাবে শিলাস্তর বিয়োজিত হয় ও দ্রবীভূত হয়। বলে নদীর জলে যে অম্ল থাকে সেই অম্লের ওপর ভিত্তি করে শিলাস্তর কি হবে, বিয়োজিত হয় ও দ্রবীভূত হয়। নেক্সট, ভাসমান প্রক্রিয়া। অপেক্ষাকৃত শুষ্ক পলি বালি নদীর জলে ভাসমান অবস্থা থাকে। ভারী, ধরো ইট পাথর এগুলো ভারী, তো এগুলো নদীর জলে তলা চলে যায়। আর শুষ্ক পলি বালি এগুলো নদীর জলের উপরেই ভেসে থাকে। 3, লম্ফদান প্রক্রিয়া। এই যে তুলনামূলক ভাবে বড় পাথরের টুকরো নদীর তলদেশে ধাপ খায়, ওই লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে। বড় বড় পাথরগুলো ওগুলো কিন্তু ভাসে না, ওগুলো নদীর তলার দিকে নেমে যাচ্ছে, নেমে তলদেশে ধাক্কা খায় এবং লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে। 4, আক্রোশন প্রক্রিয়া। নদীর তলদেশের দিকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে স্রোতের টানে ছোট ছোট নুড়ি
নিচের দিকে নেমে আসে। ধরো নদীর তলাতে একটা মাধ্যাকর্ষণ টান আছে, সেই টানে ছোটো ছোটো পলিগুলি ছোটো ছোটো নুড়িগুলি নিচের দিকে নামে এবং আরও এগিয়ে চলে আস্তে আস্তে করে। এই চারটে প্রক্রিয়া মেনলি ডিসকাস করলাম, যে দোবন প্রক্রিয়া, 2 ভাসমান প্রক্রিয়া, 3 লম্ফদান প্রক্রিয়া এবং 4 আক্রোশন প্রক্রিয়া। এই চারটে প্রক্রিয়া নিয়ে আজকে আলোচনা হয়েছে। তাহলে টোটাল আরেকবার রিপিট করি আজকের বিষয়বস্তু কি কি আলোচনা করা হলো। ফার্স্ট, নদীর গতিবেগ, 2 আদর্শ নদী, 3 জলচক্র, 4 নদীর কাজ, 5 নদীর ক্ষয়ের মাত্রা কিসের উপর নির্ভর করছে, 6 ষষ্ঠপাদের সূত্র, 7 কিউসেক কিউমেক, 8 নদীর বহন কার্য কিসের উপর নির্ভর করে, 9 নদীর বহন কার্য প্রক্রিয়া এবং 10 নদীর ক্ষয় কার্য কোন কোন প্রক্রিয়ায় ঘটে। আর একটা জিনিস এখন আলোচনা করা হয়নি, আমি এখন ডিসকাস করব, ভারত ও পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু নদী এবং তাদের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। 1 নম্বর, এটা 1 নম্বরের প্রশ্নে বারবার আসছে, যেটা ভারতের দীর্ঘতম নদী কি, এটা 10এও আছে, এটা 6এও আছে, তোমরা জানো, গঙ্গা। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কি, এটা হবে গোদাবরী। 3 নম্বর, ভারতের অন্তর্বাহী নদীগুলির নাম, দুটো মেনলি নুনিটাই মনে রাখবে, তার সঙ্গে একটা মেধা। পৃথিবীর দীর্ঘতম নদী কি, সেটা হবে নীলনদ, অনেকেই জানো, তা আমি আরেকবার বোঝাবার জন্য ডিসকাস করলাম। 5 পৃথিবীর বৃহত্তম নদী কি, আমাজন। 6 পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী, অ্যামাজন। আর একটা পৃথিবীর ক্ষুদ্রতম নদী কি, ডি নদী। এই ব্যাপারগুলো যদি তোমরা জানানোর ছিল, আজকে এটা নিয়ে আলোচনা করলাম। আশা করছি পুরো ভিডিওটাতে যে বিষয় টপিকগুলো আমি পড়িয়েছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় নির্দ্বিধায় কমেন্ট করে আমাকে জানাও, আমি আমার সাধ্য মতো তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি প্রতিটা প্রশ্নের উত্তরই তোমরা পাবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, প্রচুর শেয়ার চাই আমার। এবং যদি তুমি চ্যানেলে আমার নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে আমরা আরও নতুন ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হতে পারবো। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে এই টপিকগুলো একটু ভালো করে বইটা খোলো, টপিকগুলোকে বোঝো এবং নোটস তৈরি করে পড়তে আরম্ভ করো। তোমাদের প্রত্যেকের প্রি টেস্ট পরীক্ষা এবং পরবর্তী টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষা আমি জানি তোমরা ভালো করে রেজাল্ট করবে। চলো ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।